হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিমি আপু। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ, তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো। তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ভারতের বিহারের মেয়েরা ভেজা পোশাকগুলো আলমারিতে কেন রাখে, তা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমার শাশুড়ি রোজ নিজে তার পোশাকগুলো পরিষ্কার করতেন, আর সেগুলোকে না শুকিয়ে আলমারিতে রাখতেন। আমি ভাবতাম তিনি কেন এমনটা করেন। এমনটা করলে তো ঘরে খারাপ গন্ধে ভরে যাবে। কিন্তু এমন কিছুই হয় না। এই রহস্যটা জানার জন্য আমি একদিন দুপুরে শাশুড়ির আলমারিটা খুলি। আর যেই আমি সেটা খুলি, আমার চোখ বড় হয়ে যায়। কারণ আমার নাম নিপা। এটা এমন একটা কাহিনী যেটাতে একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্যের সমাধান করতে আমি কি করেছি জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমার নাম নিপা। বিয়ের 2 বছর হয়ে গেছে। আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে অনেক ভালো ছিল। কিন্তু ওনার একটা কাজ আমাকে অনেক অবাক করত। আমার শাশুড়ির নাম সেলিনা। তিনি অনেক ধনী পরিবারের মেয়ে ছিলেন। আমার শ্বশুরমশাই এর অনেক বড় ব্যবসা ছিল। কিন্তু উনি অনেক খারাপ মনের মানুষ ছিলেন। উনাকে সবাই ভয় পেত। এমনকি আমার শাশুড়ি মাও ওনাকে ভয় পেতেন। আমার স্বামী তার বাবার সাথে কাজ করত। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। তাই তারা তাকে অনেক ভালোবাসত। আমার শাশুড়ি মা মানুষটা খারাপ ছিলেন না। কিন্তু উনি অনেক সন্দেহজনক কাজ করতেন। উনার কাছে একটা আলমারির চাবি সবসময় থাকত। তিনি সেই চাবিটাকে কখনো কাজ ছাড়া খুলতেন না। সবসময় শাড়ির আঁচলে বেঁধে রাখতেন। তিনি রোজ আমাকে দিয়ে তার পোশাকগুলো পরিষ্কার করিয়ে নিতেন। আর সেই পোশাকগুলো না শুকিয়ে আলমারিতে উঠিয়ে রাখতেন। এটা আমার কাছে অনেক অবাক মনে হতো। একদিন আমি আমার স্বামীকে এই বিষয়ে বলতে যাই। কিন্তু সে অনেক রেগে যায়। আর বলে, তোমার লজ্জা করে না? তুমি আমার মায়ের বিষয়ে অভিযোগ করতে এসেছ। আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে। কিন্তু এটা শুনে আমার একটু খারাপ মনে হলো। আমার স্বামী তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চায় না। আমাকে রোজ আমার শাশুড়ি মায়ের পোশাকটা পরিষ্কার করতে হতো। এটা আমার পছন্দ ছিল না। তাই আমি একদিন মাকে বলি, মা, আমি পোশাকগুলো পরিষ্কার করে অনেক ক্লান্ত হয়ে যাই। আমি বরং রান্নাঘরের কাজটা করি। আপনি পোশাকগুলো পরিষ্কার করে নেবেন। কিন্তু মা এতে রাজি হন না। বললেন আমাকে পোশাক পরিষ্কার করতে হবে। আমি বুঝতে পারি না উনি এমনটা কেন করেন। একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। উনার ঘরের কাছে গিয়ে আমি হাসির আওয়াজ শুনতে পাই। আমি জানালা দিয়ে দেখি আমার শাশুড়ি মা আলমারিটা বন্ধ করেছে। আমি ভাবি যে ওই আলমারিতে কি এমন আছে যে মা সবসময় সেটা তাকে লুকিয়ে রাখে, আর তার চাবিটা সবসময় তার কাছে করে রাখেন। আজ থেকে 3 দিন আগে আমি আরেকটা ঘটনা লক্ষ্য করি। রাতের বেলা আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্নাঘরে উপস্থিত। এত রাতে উনি রান্নাঘরে কি করছেন? আমি দেখি উনি খাবার বাড়ছেন। আমি জিজ্ঞেস করি, উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন? উনি বললেন, আসলে রাতে আমার অনেক ক্ষুধা পায়, তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আমি ভাবি উনি তো আমাদের সাথে রাতে খাবার খেয়েছেন, তাহলে এত তাড়াতাড়ি ওনার ক্ষুধা কি করে পাবে? পরের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজ করতে শুরু করি। শাশুড়ি মায়ের পোশাকগুলো পরিষ্কার করে দেই। সেই দিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি, শাশুড়িমা, আপনি ভিজা পোশাকগুলো কেন আলমারিতে উঠিয়ে রাখেন? আপনার আলমারিতে খারাপ গন্ধ হয়ে যায় না? উনি বলেন, আসলে আমার একটা রোগ আছে, তাই শুকনো পোশাক পরলে আমার রোগটা বাড়ে। তাই আমি ভিজে পোশাকগুলো পরে থাকি। এতে আমার ভালো হয়। আমার এই সমস্যাটা বিয়ের আগে থেকেই আছে। সেই দিন যখন মা ভিজে পোশাকগুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল, তখন আমি ওনার সাথে সাথে যাচ্ছিলাম। কিন্তু মধ্যে রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডাকে আর বলে কি, আমি একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছি, তুমি ঘর থেকে সেই ফাইলটা এনে দাও। আমার স্বামীর নাম বিমল।
তাকে বিয়ে করে আমি সম্মান ভালোবাসা সব পেয়েছিলাম। কিন্তু এখনও আমি বেবির মুখ দেখতে পারিনি। আমি আর শাশুড়ি মায়ের সাথে যেতে পারি না। আমি ঘরে আমার স্বামীর ফাইলটা আনতে যাই। সেইটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি, তখন দেখি আমার শাশুড়ি মা রুমের বাইরে চলে আসছেন। পাড়ার কিছু মহিলারা এসেছিলেন। শাশুড়ি মা আমাকে দেখে বললেন, এই বৌমা এদিকে এসো। আমি গিয়ে তাদের সবাইকে নমস্কার করি। আমি ওনাদের আশীর্বাদ নিয়ে তারপর চা বানানোর বাহানায় ওখান থেকে চলে আসি। আমার মনে হয় মা আমার উপর চোখ রাখছেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। শাশুড়ি মা আমাকে কিছু ডাক্তারের চেকআপ করাবে বলছিলেন। আমার তাদের কথা শোনার পরে মন খারাপ হয়ে যায়। বেবি না হবার জন্য আমি কেমন একটা হয়ে পড়ি। রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুমাতে চলে যায়। রাতে বিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে পোশাকগুলো শুকাচ্ছে সেগুলো ভিজে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে ছাদে যাই। গিয়ে আমি দেখি আমার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছেন। আর তিনি সেই পোশাকটা পরেছিলেন যেটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম। উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন। আমার যাওয়ার আওয়াজ পেয়ে উনি ঘুরে দেখেন আমাকে। দেখে একটু অবাক হয়ে যান। আর বলেন, কি এই আমি পোশাকগুলো তুলতে এসেছিলাম। আমি চাই না তোমার কষ্ট করে পরিষ্কার করা পোশাকগুলো বৃষ্টিতে ভিজে যাক। আমি কাপড়গুলো উঠাতে থাকি আর মা একসাথে নিচে নেমে আসি। আমি আমার ঘরে চলে যাই। আমি শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন। দিনকে দিন ওনার আচরণ আরও রহস্যময় হয়ে উঠেছে। এত রাতে উনি ছাদে কেন গিয়েছিলেন? এইসব ভাবতে ভাবতেই জানি না কখন আমার চোখে ঘুম এসে যায়। সকালে উঠে আমি মায়ের পোশাকগুলো পরিষ্কার করতে শুরু করি। সেই পোশাকগুলো পরিষ্কার করে হঠাৎ আমি একটা পোশাকের মধ্যে মায়ের আলমারির চাবিটা খুঁজে পাই। চাবিটা পেয়ে আমার মন আনন্দে ভরে ওঠে। এবার আমি মায়ের সব রহস্য জানতে পারব। আমি চাবিটা নিয়ে মায়ের ঘরের দিকে যাই। সেখানে গিয়ে দেখি মা আলমারি খুলে কিছু একটা করছে। আমাকে দেখে উনি আলমারিটা তাড়াতাড়ি করে বন্ধ করে দেন। ওনার চোখে ভয় ফুটে উঠছিল। মনে হচ্ছিল উনি কোনো কিছু চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন। শাশুড়ি মা বললেন, কি সমস্যা বৌমা, তুমি এখন এখানে? আমি ভাবি এখন মাকে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমি বলি যে মা, এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম, সেটাই আপনাকে দিতে এসেছি। ওই চাবিটা দেখে মায়ের চোখ কেমন করে ওঠে। মা বললেন, উই আরে বৌমা, আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি। তোমাকে অনেক ধন্যবাদ। মায়ের কথায় আমি একটু হেসে ঘর থেকে বেরিয়ে আসি। আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায়। আমি তো মায়ের ঘরে ঢুকতে পারি না, কারণ মা ঘর থেকে বের হন না, সবসময় ঘরে বসে থাকেন। আমি ভাবি আমাকে বিমলের সাহায্য নিতে হবে। সেদিন বিমল বাড়ি আসার পর আমি তাকে বলি, আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না। ওরা সারাদিন বাড়িতে থাকে, ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। আমরা বরং ওদেরকে ভালো কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দেই। বিমল বলে, সে তো ঠিক আছে, কিন্তু বাবা কি রাজি হবে? তুমি তো জানো বাবার মন কিরকম। বাবা বেড়াতে যাওয়া খুব একটা পছন্দ করেন না। বাবা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাও তুমি যখন বলছো আমি কথা বলবো। বিমল তার বাবার সাথে কথা বলে, কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না। তিনি বলে দেন, আমার প্ল্যানটা এবারও ফেল হয়ে গেল। কিছুদিন পরে বাড়ির সবাই আমাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। বিমল ও মা বাবার সাথে সেখানে যায়। আমি শরীর খারাপ হওয়ার বাহানায় বাড়িতেই থেকে যাই। এর থেকে বড় সুযোগ আমি আর কখনো পাব না। এখন বাড়িটা অনেক ফাঁকা। সবাই বেরিয়ে যাবার পরে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেই। তারপরে আমি মায়ের ঘরের দিকে চলে যাই। মায়ের ঘরটা বাকি ঘরগুলোর থেকে বড় ছিল। আমি ঘরের মধ্যে খুঁজতে শুরু করি, কোথাও তো আলমারির চাবিটা নিশ্চয়ই থাকবে। কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না। এইবারও আমি সফল হতে পারলাম না। মায়ের রহস্য আমি কি করে জানব? বুঝতে পারছিলাম না। আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম। তখনই আমার আলমারির দিকে চোখ পড়ে। মাথায় একটা আইডিয়া আসে। আমি ভাবি, যদি অন্য চাবি দিয়ে এই আলমারিটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয়? আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে একটা চাবি নিয়ে এসে সেই আলমারি খোলার চেষ্টা করি। কিন্তু আমার হাজার চেষ্টা করা সত্ত্বেও সেই আলমারিটা খোলে না।
আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি। আমি কি করে জানব মায়ের আলমারিতে ভিজা পোশাকগুলো রাখার রহস্য? যতক্ষণ না আমি সেটা জানতে পারছি আমি শান্তি পাব না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি যদি আমার শাশুড়ি মায়ের ঘরে লুকিয়ে থাকি, তাহলে আমি সবটা জানতে পারব। লুকিয়ে লুকিয়ে দেখতে পারব যে উনি আলমারি খুলে কি করেন। আমি ঘরে বসে এগুলো ভাবছিলাম। বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা ঘরে আসেন। তিনি অনেক রেগেছিলেন। আমাকে বলেন, এই বৌমা আমি না থাকাকালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে। খারাপ মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া ঘরে ঢোকার? আমার শাশুড়ি মা রেগে লাল হয়ে গিয়েছিলেন। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। উনি কি করে বুঝতে পারলেন যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম? উনি হয়তো আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছিলেন। উনি তখন আমার হাতে সেই চাবিটা দেন আর বলেন, তুমি এটা আমার ঘরে ফেলে এসেছিলে। আজ বাড়িতে বিমল আসুক, আমি তাকে বলব তার স্ত্রী কিভাবে খারাপ মানুষের মতো আমার ঘরে ঢুকেছিল। সে কিভাবে আমার পিছনে লেগে আছে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা শুনে আমি ভয় পেয়ে যাই। বিমল সব জানতে পারলে অনেক রেগে যাবে। আমি মায়ের কাছে হাত জোড় করে বললাম, শাশুড়িমা আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে এমনটা কখনো হবে না। শাশুড়ি মা রেগে ঘর থেকে বেরিয়ে যান। আমি প্রার্থনা করি যে মা যেন স্বামীকে কিচ্ছু না বলে। শাশুড়ি মা বিমলকে আমার নামে কোনো কথা বললেন না। তারপর থেকে আমি মায়ের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ি। মা আমাকে সারাদিন কাজে ব্যস্ত রাখতেন আর সবসময় আমার উপর চোখ রাখতেন। একদিন আমার স্বামী আর তার বাবাকে বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়। বাড়িতে শুধু আমি আর মা ছিলাম। তখন ভুলেই গেছিলাম মায়ের রহস্যের কথা। এখন আমি আর মা একই ঘরে থাকি। কিন্তু এই কদিনে আমার সামনে এমন কিছু করেননি যাতে আমার রহস্য মনে হয়। আমার স্বামী আর বাবা বাইরে যাওয়ার 3 দিন হয়ে গেছে। একদিন আমি হঠাৎ দেখি মাকে রান্নাঘরে খাবারের থালা সাজাতে। আমাদের খাওয়া আগেই হয়ে গেছিল। আমি ভাবি যে মা কার জন্য খাবার বাড়ছেন। আমি তখন ঘরে ছিলাম। কিছুক্ষণ পরে আমি দেখি মাকে ঘরে আসতে। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানোর ভান করি। আমি দেখি মা খাবার থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন। এসব দেখে আমি অবাক হয়ে যাই। যে খাবার থালা কেউ খাটের নিচে রাখে নাকি? শাশুড়ি মা কেন ওটা খাটের নিচে রাখল? মায়ের আচরণ দেখে এখন আমার ভয় হতে শুরু করে। মা এসব কি করছেন? পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধুরা আসে। মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন। মায়ের বন্ধুরা অনেক বড় ঘরের মেয়ে। সবাই অনেক ভালো ছিল, শুধু একজনকে আমার একটু অন্যরকম মনে হল। সে আমার দিকে চোখ রাখছিল। আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার বাহানা করে নিজের ঘরে চলে যাই। তারা সব খাবার খেয়ে নেয়। তাদের খাওয়া হয়ে যাবার পরে মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন। আমি শাশুড়ি মায়ের ঘরে পান আনতে যাই। পানটা নিয়ে আমি যখন বেরিয়ে আসছিলাম, তখন হঠাৎ আমার চোখ পড়ে মায়ের আলমারির চাবিটার দিকে। সেটা বিছানায় পড়েছিল। আমি ভাবি এত সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি করে চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে নেই। আমি ভাবি আজ রাতে মায়ের রহস্য ঠিক জানতে পারব। তারপরে মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন। আমি রান্নাঘরে চা বানাতে যাই। হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে, আমার শরীরটা কেমন করতে থাকে। শাশুড়ি মা তখন কিছু একটা নিতে রান্নাঘরে এসেছিল। শাশুড়ি মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পরে ডাক্তার আমাকে দেখতে আসেন। তিনি এমন একটা খবর শোনান যেটা শুনে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমার মন আনন্দে ভরে ওঠে। শাশুড়ি মা আমার অনেক যত্ন করতে শুরু করেন। আর করবে নাই বা কেন? তিনি ঠাকুরমা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি। পরের দিন সকালে মা আমাকে একটা পুরানো আর ভিজে পোশাকটা দেন আর বলেন এটা সবসময় পরে থাকতে। আমি মাকে বলি, এই পুরনো ভিজে পোশাকটা কেন পরব আমি এটা? তখন মা বলেন, আমি যখন মা হতে চলেছিলাম তখন আমিও এটা পরেছিলাম। তোমার বাবা আমার কাছ থেকে ছেলে চেয়েছিল। সে বলেছিল আমার বাবুটা যেন ছেলে হয়। আর এটাই পরিবারের নিয়ম। প্রথম বাবু ছেলে হতেই হবে। তোমার শ্বশুর মশাই আগেই বলে দিয়েছেন যে তার একজন বংশধর চাই। আমার বৌমার প্রথম বাবুটা যেন ছেলেই হয়। তা না হলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না।
আমি ভাবি বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন। এসব শুনে আমার চোখে পানি চলে আসে। মা আমাকে শান্ত করে আর বলেন কি এই পোশাকটা পরে নাও বৌমা। উনি ঘর থেকে চলে যান। আমি মনে মনে ঠিক করি যে আমি কিছুতেই এই পোশাকটা পরব না। সেই দিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমি রান্নাঘরে একটা আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছেন। উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান। আমিও উনার সাথে সাথে যাই। উনার ঘরে ঢুকে আমি লুকিয়ে পড়ি আর লুকিয়ে উনাকে দেখতে থাকি। মা খাবার থালাটা খাটের নিচে রাখেন। তারপরে খাটের নিচ থেকে একটা সিন্দুক বের করেন। সেই সিন্দুকটা যখন উনি খোলেন তখন আমার চোখ বড় বড় হয়ে যায়। সেই সিন্দুকের মধ্যে অনেক বাবুদের খেলনা আর জামা ছিল। তারপরে মা আলমারিটা খোলেন আর যেই আলমারিটা খোলেন অমনি আমার চোখ দুইটা বড় হয়ে যায়। সেই আলমারিটার ভিতরে একটা রাস্তা আছে। মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান। আমিও চুপি চুপি মায়ের সাথে যাই। আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটা ছোট্ট ঘরের ভিতরে যান। আমি গিয়ে লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখি যে মা একটা 15 বছরের মেয়েকে খাওয়াচ্ছেন। এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি কোনো রকমে বাঁচি। একটা আওয়াজ শুনে মা ঘুরে আমাকে দেখতে পান আর দেখে মা অনেক অবাক হয়ে যান। বুঝতে পারেন না যে আমাকে কি বলবেন। তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার রহস্যজনক কথা জেনে গেছি। মা উঠে আমার সামনে এসে দাঁড়ান। আমি মাকে জিজ্ঞেস করি শাশুড়িমা এই মেয়েটিকে আর আপনি একে এখানে এভাবে লুকিয়ে কেন রেখেছেন। মা চুপ করে দাঁড়িয়ে থাকেন। আমি বলি শাশুড়িমা আমার প্রশ্নের উত্তর দিন। মা আমাকে সব খুলে বলুন, না হলে আমি সব কথা বাবাকে ফোন করে বলে দেব আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাব। আমার কথা শুনে মা ভয় পেয়ে যান। বাবার নাম শুনে উনি বলতে শুরু করেন আর বলেন বোমা আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব গরিব ছিলাম। তুমি তো জানো তোমার শ্বশুর মশাই এর মন কি রকম খারাপ। উনি আমার উপরে অনেক খারাপ ব্যবহার করেছেন। বিয়ের 2 মাস পর থেকেই আমার শ্বশুর বাড়ির লোকেরা বেবি হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে। তাদের একজন ছেলে চাই যে এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মেয়েদেরকে তারা কেউ পছন্দ করত না। আমার বাবু হচ্ছিল না, তাই তোমার বাবা রোজ আমাকে খারাপ মহিলা বলতেন আর আমাকে কথা শোনাতেন। আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তখন আমার শাশুড়িমা আমাকে একজন পণ্ডিতজির কাছে নিয়ে যান। সেই পণ্ডিতজি বলেছিলেন 15 দিন ওনার আশ্রমে যেতে আর গরিবদেরকে দান ধ্যান করতে, তাহলে ভগবানের কৃপায় আমার বাবু হবে। আমি 15 দিন ধরে রোজ ওনার আশ্রমে যেতাম। একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটা বেবির কান্নার আওয়াজ পাই। আমি দেখি একটা গাছের তলায় একটা বেবি শুয়ে কাঁদছে। সেই বেবিটা সাদা পোশাক দিয়ে বাঁধা ছিল। আমি গিয়ে সেই বেবিটাকে আমার কোলে তুলে নিই। আমার অনেক মন খারাপ হয় তাদের উপর যারা এই বেবিটাকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে। আমি সেই বেবিটাকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি। কারণ তোমার বাবা তো মেয়েদের একদম পছন্দ করতেন না। তোমার বাবা বলতেন যে মেয়েরা একটা বোঝা হয়। আমার ছেলে চাই যে আমার মতনই শক্ত আর মজবুত হবে। আমি এই বেবিটাকে সবার থেকে লুকিয়ে রাখি। এই বেবিটা সবার থেকে আলাদা ও আমার বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে সৌভাগ্য ফিরে আসে। আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে। তোমার শ্বশুর মশায়ের ব্যবসার উন্নতি হয়। আমি শুনেছিলাম যে এরকম বেবিরা অনেক শুভ হয়। তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়া যায়। তাই আমি এই বেবিটার কাছে একটা বাবুর প্রার্থনা করি আর তারপরে বিমল আমার কোলে আসে। এই মেয়েটা আমার ছেলের থেকে বড়, কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয়, তাই ওকে বেবিদের মতন দেখতে মনে হয়। আমার ছেলে যখন হয়েছিল তখন ওর বয়স ছিল 6 বছর। বাকি বাবুদের থেকে ওর বুদ্ধি কম। ও কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। আমি ওকে নিজের বাবুর মতনই ভালোবাসি। আমি ওকে নিজের হাতে বড় করে তুলেছি। মায়ের কথা শুনে আমার বাবার চিন্তা ভাবনার উপর অনেক আফসোস হয়। আমরা মেয়েরা কি এতটাই খারাপ? আমি মায়ের কাছে ক্ষমা চাই। আমি মাকে ভুল ভেবেছিলাম। সেই সময় একটা ফোন আসে আর খবর আসে যে বিমলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে ওর 2টা পা নষ্ট হয়ে গেছে। ও আর কোনোদিন হাঁটতে পারবে না। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মা তো অজ্ঞান হয়ে পড়েন। আমার শ্বশুর মশাই ও অনেক ভেঙে পড়েছিলেন।
ওনার সব অহংকার ভেঙে শেষ হয়ে গেছিল। আমি ভাবি যে মানুষ যখন শেষ হয়ে যায় তখন কোথায় যায় তাদের অহংকার। এখন আমার শ্বশুর মশাই এর ছেলেও একজন মেয়ের মতন আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল। সে আর কোনো কাজ করতে পারবে না। মেয়েদেরকে ছোট করার মনে হয় এটাই শাস্তি। এটাই হয়তো ভগবানের বিচার। আমি সেই মেয়েটাকে আলমারির বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি। সে এখন আমার সাথেই থাকে। তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ছেলের খবর শুনে মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন। আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে খারাপ চোখে দেখবেন না। সবসময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। মেয়েরাই আপনাকে ছোট থেকে বড় করেন। স্ত্রী হিসেবে আপনার পাশে থাকে আর মেয়ে হিসেবে আপনার সেবা করে। আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। যারা মেয়েদেরকে এই পৃথিবী আসার আগেই শেষ করে দেওয়ার কথা ভাবে তাদেরকে বলবো যে মেয়েরা হল রত্ন। তারা হচ্ছে ঘরের লক্ষ্মী। তাদের সাথে অন্যায় করলে সৃষ্টিকর্তাও আপনাকে শাস্তি দিবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।